কখনো কি মনে হয়েছে যে কিছু মানুষের কথা বা লেখা এত সহজে বোঝা যায় কি করে? তারা যেন নিজেদের ভাবনাগুলোকে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে তুলে ধরতে পারে। অন্যদিকে অনেকের কথা শুনলে বা লেখা পড়লে মনে হয় যেন সব গুলিয়ে যাচ্ছে। তো এই স্পষ্ট যোগাযোগের পেছনের আসল রহস্যটা কি? চলুন আজ সেটাই একটু ভেঙেচুরে দেখা যাক। এই ব্যাপারটা আমাদের সবার সাথেই হয়, তাই না? ধরুন একটা আর্টিকেল পড়ছেন, মনে হচ্ছে যেন পানির স্রোতের মতো এগিয়ে চলেছে, সবকিছু এত সুন্দরভাবে কানেক্টেড। আবার অন্য একটা লেখা পড়তে গিয়ে প্রত্যেকটা লাইনে হোঁচট খেতে হচ্ছে, বাক্যগুলো যেন ছাড়া ছাড়া, একটার সাথে আরেকটার কোনো যোগই নেই। আচ্ছা, এমনটা হয় কেন? আসলে এর উত্তরটা শুধু ভালো শব্দভাণ্ডার বা পারফেক্ট গ্রামারের মধ্যে লুকিয়ে নেই। আসল ব্যাপারটা আরও অনেক গভীর। বিষয়টা হলো কিভাবে এই আলাদা আলাদা বাক্যগুলোকে একসাথে জুড়ে দিয়ে একটা সম্পূর্ণ অর্থপূর্ণ ছবি তৈরি করা যায়। আর সেই মূল দক্ষতাটার নামই হল ডিসকোর্স কম্পিটেন্স। এটাই সেই অদৃশ্য শক্তি যা সাধারণ কতগুলো বাক্যকে একটা অসাধারণ বক্তব্যে পরিণত করে। আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুও এটাই। তাহলে প্রশ্ন হল, এই ডিসকোর্স কম্পিটেন্স জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো এমন একটা ক্ষমতা যা দিয়ে আমরা শুধু ইটের মতো একটা একটা করে বাক্য তৈরি করি না, বরং সেই ইটগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা গোটা বাড়ি তৈরি করি। এমন একটা বাড়ি যেখানে প্রত্যেকটা ইটের একটা নির্দিষ্ট জায়গা আর উদ্দেশ্য আছে। এই বড় আইডিয়াটাকে ঠিকমতো বুঝতে হলে এটাকে দুটো মূল অংশে ভাগ করে দেখতে হবে। এর প্রথমটা হলো কোহেশন। এটাকে আমরা বলতে পারি লেখার ব্যাকরণগত আঠা। চলুন দেখি এই আঠাটা কিভাবে কাজ করে। কোহেশন হল সেই সব ছোট ছোট গ্রাম্যাটিক্যাল বা শব্দগত টুলস যা একটা বাক্যের সাথে ঠিক তার পরের বাক্যটার একটা মসৃণ ব্রিজ তৈরি করে দেয়। এর ফলে লেখাটা পড়তে গিয়ে খাপছাড়া মনে হয় না, বরং মনে হয় একটাই সম্পূর্ণ জিনিস। এই উদাহরণটা দেখুন, খুবই সহজ, তাই না? কিন্তু এখানে আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, দ্বিতীয় বাক্যে যে সে আর বইটি ব্যবহার করা হয়েছে, সেগুলো কিন্তু প্রথম বাক্যের ঋণা আর বইয়ের সাথে সরাসরি একটা লিঙ্ক তৈরি করছে। এই ছোট ছোট কানেকশনগুলোই হলো কোহেশন। এগুলোই একটা লম্বা প্যারাগ্রাফ বা একটা পুরো লেখাকে একসঙ্গে বেঁধে রাখে, যাতে পাঠক হারিয়ে না যায়। আচ্ছা, আঠা তো পাওয়া গেল। এবার আসা যাক দ্বিতীয় উপাদানে, যেটার নাম রেটোরিক্যাল অর্গানাইজেশন। কোহেশন যদি হয় ইট জোড়া লাগানোর আঠা, তাহলে এটা হলো পুরো বাড়িটার যৌক্তিক নকশা বা ব্লুপ্রিন্ট। এর মানে হলো আপনার আইডিয়াগুলোকে একটা নির্দিষ্ট কৃত্রিমিত যৌক্তিক পথে সাজানো। আপনি পাঠককে কোন পথে নিয়ে যাবেন? প্রথমে কি সমস্যাটা বলবেন, তারপর সমাধান, নাকি দুটো জিনিসের মধ্যে তুলনা করবেন? এই কাঠামো বা নকশাটাই ঠিক করে দেয় আপনার মেসেজটা কতটা সহজে মানুষ বুঝবে আর কতটা প্রভাবশালী হবে। যেমন এই উদাহরণটা দেখুন, এখানে একটা কারণ ফলাফল কাঠামো ব্যবহার করা হয়েছে। প্রথমে কারণ দেখানো হলো, ছাত্রছাত্রীদের অনেক পরীক্ষা, আর তারপরে এর ফলাফল তুলে ধরা হলো, তারা উদ্বেগের শিকার হয়। এই যে একটা লজিক্যাল ফ্লো, এটাই আইডিয়াটাকে খুব সহজে বুঝতে সাহায্য করছে। আর শুধু কারণ ফলাফলই নয়, এরকম আরও অনেক পাওয়ারফুল প্যাটার্ন আছে। যেমন কোনো কিছু বর্ণনা করার সময় আমরা প্রায়ই কালানুক্রমিক বা সময়ের ক্রমানুসারে বলি। কোনো বিজনেস প্রেজেন্টেশনে সমস্যার সমাধান কাঠামোটা খুব কাজে দেয়। আবার দুটো স্মার্টফোনের রিভিউ দিতে গেলে তুলনা বৈসাদৃশ্য কাঠামো ছাড়া ভাবাই যায় না। মানে সঠিক নকশাটা বেছে নেওয়া আপনার বক্তব্যকে বহুগুণ শক্তিশালী করে তোলে। তো আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম, কোহেশন মানে লেখার আঠা, আর রেটোরিক্যাল অর্গানাইজেশন মানে লেখার নকশা। এখন চলুন দেখি এই দুটো একসাথে মিলে কিভাবে একটা পাওয়ারফুল কমিউনিকেশনের জন্ম দেয়। এই স্লাইডটা পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, কোহেশন কাজ করে মাইক্রো লেভেলে, মানে বাক্য থেকে বাক্যে কানেকশন তৈরি করে, আর রেটোরিক্যাল অর্গানাইজেশন কাজ করে ম্যাক্রো লেভেলে, মানে এটা পুরো লেখা বা বক্তব্যের বিগ পিকচার বা কাঠামোটা তৈরি করে। সোজা কথায়, আঠা দিয়ে ইট জোড়া লাগানো যায়, কিন্তু নকশা ছাড়া একটা মজবুত বাড়ি তৈরি করা যায় না। একটা ছাড়া আর একটা অসম্পূর্ণ। সুতরাং মূল কথাটা হলো, যখন মসৃণ কোহেশন আর একটা সলিড রেটোরিক্যাল অর্গানাইজেশন একসাথে কাজ করে, তখনই কিন্তু ম্যাজিকটা হয়। তখনই সাধারণ আইডিয়াগুলো একেবারে পরিষ্কার, প্রভাবশালী আর প্রেরণাদায়ক কমিউনিকেশনে পরিণত হয়। এটা আসলে শুধু লেখা বা কথা বলা নয়, এটা হলো ভাবনাকে সঠিকভাবে গঠন করার একটা শিল্প। আশা করি এই আলোচনাটা যোগাযোগের পিছনের কৌশলটা বুঝতে সাহায্য করেছে। তো এখন যেহেতু ব্লুপ্রিন্টটা আমাদের সবার জানা, ভাবার বিষয় হলো এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজের পরের লেখা বা বক্তব্যের যুক্তিটাকে কিভাবে আরও মজবুতভাবে তৈরি করা যায়।